গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে অবশেষে মুক্ত করে দিচ্ছে ভারত। 5 আগস্টের পর বাংলাদেশে ফ্যাসিস্ট খেতাব পাওয়া হাসিনাকে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছিল মোদী সরকার। তবে তাকে কড়া নিরাপত্তা এবং সবার কাছ থেকে আলাদা করে রাখা হয়েছিল। সম্প্রতি ভারত সরকার হাসিনাকে মুক্ত করে দেওয়ার পথেই হাঁটছে বলে দাবি করেছে দেশটির একাধিক গণমাধ্যম। বিবিসি বাংলায় হাসিনার আনলকিং বা মুক্ত জীবন নিয়ে বিশদ একটি প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হওয়ায় বিবিসির অনুমানকেই সত্যি বলে মনে করছেন বেশিরভাগ বিশ্লেষক। প্রায় 9 মাস আগেকার কথা। ঢাকায় শেখ মুজিবের বাসভবন 32 নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদও। ঠিক তার পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে, মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নেই। কেবল সেটাই নয়, ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেয়া হয় সেটাও। যথারীতি পাল্টা তলব করা হয় দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকেও। আসলে গত 16 বছর ধরে ভারতের আশ্রয় ও আতিথেয়তায় থাকা শেখ হাসিনাকে আদৌ প্রকাশ্যে মুখ খুলতে দেয়া উচিত কিনা তা নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে যে পরিমাণ কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছে তাকে এক কথায় নজিরবিহীন বলছে খোদ বিবিসিও। বাংলাদেশের বক্তব্য হলো, জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভালো কথা, কিন্তু দুদেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে। বাংলাদেশের দাবির বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগেই যদি ভারত তাকে প্রকাশ্যে মুখ খুলতে দেয় এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চায়, তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। গত এপ্রিলে ব্যাংকক বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তাদের যুক্তি নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন, ভারতের প্রধানমন্ত্রীর জবাব ছিল, আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখে লাগাম পরানোই সম্ভব নয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। আসলে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়ার প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হলো, একটা বিশেষ পরিস্থিতিতে এবং সুরক্ষার প্রয়োজনে তাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তিনি কোনো রাজনৈতিক বন্দী নন। ভারতের রাজনৈতিক বন্দীদের মোবাইল ফোন বা অনলাইন অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ থাকে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাছাড়া তার খবরের কাগজ বা টিভি চ্যানেল উপভোগ করারও অবাধ সুযোগ আছে, এমনকি তার ব্যক্তিগত ফোনও প্রথম দিন থেকে তার কাছেই আছে। এই পাল্টাপাল্টি যুক্তির মধ্যেই গত 29 অক্টোবর বিশ্বের 3টি আন্তর্জাতিক মিডিয়া আউটলেট রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট একযোগে শেখ হাসিনার 3টি আলাদা সাক্ষাৎকার প্রকাশ করে। যদিও সেই সাক্ষাৎকারগুলো লিখিত বা ইমেইল প্রশ্নোত্তরের ভিত্তিতে করা, তারপরও বিষয়টি যে শেখ হাসিনার হোস্ট ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে দিল্লির পর্যবেক্ষকদেরও কোনো সন্দেহ নেই। বিবিসি জানায়, মাস 3 আগে ভারতে আওয়ামী লীগের পলাতক নেতাদের বেশ কয়েকজনের সঙ্গেও হাসিনা সশরীরে সাক্ষাৎ পর্যন্ত হয়েছে, আর যথারীতি সেটাও ভারত সরকারের অনুমোদন ছাড়া হয়নি। দিল্লিতে এসে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন শেখ হাসিনার আমেরিকা প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়ও। এই ঘটনাক্রম দেখে বিশ্লেষকদের অনেকেই ধারণা করছেন, একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারতে চলে আসতে বাধ্য হওয়া শেখ হাসিনার ওপর যেসব বিধিনিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। এটাকেই অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন। কেউ কেউ বলছেন, ধীরে হলেও ভারতে শেখ হাসিনাকে মুক্ত করে দেয়া হচ্ছে।
কিন্তু কেন এখন এই আনলকিং বা মুক্তি প্রক্রিয়া? এর মধ্য দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? আগামী দিনে কি তাকে ইন পারসন বা সশরীরে মুখোমুখি সাক্ষাৎকার দিতেও দেখা যাবে? এ ধরনের নানা প্রশ্ন এখন উকিঝুঁকি মারছে বোদ্ধাদের মনেও। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বিবিসিকে বলেন, শেখ হাসিনার এই সব বক্তব্য আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যেই। সামনে নির্বাচন আসছে, ফলে হাতে খুব একটা সময়ও আর নেই। দলটার শীর্ষ নেতারা দেশে নেই, সামনে নির্বাচনে তারা লড়ারও সুযোগ পাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতে থাকা শেখ হাসিনার পক্ষে যতটুকু যা করা সম্ভব তিনি সেটাই করছেন। তার হোস্টরাও তাকে আপত্তি জানাচ্ছে না। তবে ভারতের এই সিদ্ধান্ত দিল্লি ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিষিয়ে তুলতে পারে, এই আশঙ্কাও অনেক পর্যবেক্ষকেরই আছে। কয়েক মাস আগেই বিবৃতি দিয়ে ভারত যদিও দাবি করেছে শেখ হাসিনার বক্তব্য মানেই সেটা দিল্লির বক্তব্য নয়, সব ক্ষেত্রে যে কথাটা সত্যি নয় তা সুবিদিত। তবে ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে। বিবিসি বাংলাকে এমনটাই বলেন দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল। ডক্টর ঘোষাল বিবিসিকে বলেছিলেন, আসলে বাংলাদেশে সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটাকে দিল্লি পরিষ্কার ভারত বিরোধী পদক্ষেপ বলে মনে করছে। যেমন সেদেশে পাকিস্তানের সামরিক জেনারেল বা সরকারি কর্মকর্তাদের ঘন ঘন সফর, কিংবা ধরা যাক 7 সিস্টার্স নিয়ে উস্কানিমূলক বক্তব্য। এতে করে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে বলে মনে করেন ঘোষাল। প্রথমত, শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলে বা সরকার কী ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা পরখ করে দেখা। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগের হতোদ্যম নেতাকর্মীদের একটা বার্তা দেয়া যে শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারতও পুরোপুরি তার পাশেই আছে। গত বছরের 5ই আগস্ট ভারতে এসে নামার কয়েক সপ্তাহ পর শেখ হাসিনার বিভিন্ন অডিও ভিডিও বক্তব্যে দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক অস্বস্তি বাড়তে থাকে। তবে দিল্লি কখনোই তার মুখে রাশ টানেনি, বরং ধীরে ধীরে লাগাম শিথিল করা হয়েছে। বিবিসি বলছে, ভারতে আসার বেশ কয়েক মাস পর তিনি আওয়ামী লীগের বাছাই করা জনা কয়েক নেতার সঙ্গে সশরীরে দেখা করেন। তবে সেই বৈঠকও আয়োজন করা হয় তার এখনকার বাসস্থান থেকে দূরে অন্য কোনো জায়গায়। এরও কিছুদিন পর তিনি একই সঙ্গে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে লিখিত প্রশ্নোত্তরে সাক্ষাৎকার দেন। বিবিসি প্রকাশ করেছে, খুব শিগগিরই আরও কিছু গণমাধ্যমে একই ধরনের সাক্ষাৎকার বেরোবে বলে তারা আভাস পেয়েছে। বিবিসি বলছে, ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে শেখ হাসিনাকে যদি ভিডিও ক্যামেরার সামনে বসে সাক্ষাৎকার দিতে দেখা যায় তাহলেও বোধহয় অবাক হওয়ার কিছু নেই। প্রিয়জিৎ দেব সরকার বিবিসিকে বলেছেন, ভারত এখন তার বিশেষ এই অতিথির আনলকিং বা মুক্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। শেখ হাসিনাকে নিয়ে ভারত শেষ পর্যন্ত কতদূর এগোবে, দিল্লিতে বসে তিনি প্রকাশ্য চলাফেরা, অবাধ গতিবিধি বা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কি করতে পারবেন সেটা অবশ্য আরও নানা ফ্যাক্টরের উপরে নির্ভর করছে।